আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সংগঠক, উপস্থাপক, লেখক, সম্পাদক। অনেক কাজ করেন তিনি, কিন্তু তার আসল পরিচয় তিনি নিজে ভালো ফিল করবেন আমি ধারণা করি, লেখক অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন আপনি? ভালো ভালো। এই যে আমি একটু আগে বললাম যে আপনার এত পরিচয়ের মধ্যে আমি যদি আপনাকে লেখক বলি তাহলে সম্ভবত আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। স্বাচ্ছন্দ্য বোধ করবে এই জন্য যে কেউ আমাকে বলে না। কিন্তু আপনি আসলে নিভৃতে আপনি কবিতাও লিখেছেন, আপনি এখন আপনার জীবনের নানা ঘটনাপঞ্জি, আপনার অভিজ্ঞতা, এর বাইরেও কিছু সিরিয়াস প্রবন্ধ আপনি লেখেন। তো আমি মনে করি যে এই আবেগ আপনার ভেতরে ছিল বলেই আপনি সংগঠক হতে পেরেছেন, উপস্থাপক হতে পেরেছেন, কিংবা সমাজের জন্য এত কাজ করতে পেরেছেন। এটা কতটা সত্য? না, তবে আমার মনে হয় যে লেখকের একটা রক্ত আমার মধ্যে হয়তো ছিল, কারণ আমি যাই করেছি জীবনে বহু রকম জিনিসের মধ্যে গেছি, কিন্তু লেখাটা সবসময় ভেতরে ভেতরে কাজ করেছে এবং প্রতি মুহূর্তে আমি শব্দ তৈরি করেছি। আমি লিখতে পারি নাই, লেখার সময় করতে পারি নাই, এবং সবচেয়ে অভিশাপ যে আমি সময় পাইনি লেখার। এখন হয়তো মরতে হবে আমাদের, এবং মনে হয় যে 100টা বই মাথার মধ্যে নিয়ে আমি বিদায় হব, কিন্তু তবুও প্রতি মুহূর্তে আমার ভেতরে শব্দ, কথা কাজ করে, কাজ করেছে, এবং এগুলো উঠে দাঁড়াতে চায়, কথা বলতে চায়। আমি তাকে সময় দিতে পারি নাই, কিন্তু আমার রক্তের ভেতর দিয়ে এটা বয়ে যায়, আমি টের পাই। আমরা আপনার লেখালেখির প্রসঙ্গে আসার আগে একটু পেছনে তাকাই। আপনি যে কণ্ঠস্বর সম্পাদনা করেছিলেন, সেটার কি উদ্দেশ্যটা কি ছিল? এত দূর এই সময় এসে আপনার কি মনে হয় যে কিছুটা হলেও আপনি সার্থকতা অর্জন করতে পেরেছিলেন? হ্যাঁ, কারণ কণ্ঠস্বর যে উদ্দেশ্য ছিল যে তরুণ লেখকদেরকে একটা আন্দোলনের ভেতর দিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে উন্মোচিত করে দেওয়া, আমি মনে করি যে সেই কাজটা কণ্ঠস্বর সেই সময় করতে পেরেছিল। আরো অনেকদিন বাঁচিয়ে রাখা যেত পত্রিকাকে, কিন্তু যে দায়িত্ব নিয়ে এই কাজটা হয়েছিল সেটা হলেই তো হলো, তাই না? সেই জন্য আমি একসময় পত্রিকা বন্ধ করে দিয়েছি, কিন্তু সেই লেখকরাই তো আজকের প্রধান লেখক, এখনো তারাই প্রধান লেখক। একটি বিষয় মানে এই প্রসঙ্গে একটু কথা বলে নিই যে এখন কি আপনি কোনো এরকম পত্রিকা পাচ্ছেন না, কিংবা দেখছেন না, কিংবা দেখছেন যে তরুণদেরকে সংগঠিত করে নতুন আন্দোলনের দিকে নিয়ে যায়? না, সেটা যে খুব একটা দেখছি এটা মনে হয় না, তবে নিশ্চয়ই এই চেষ্টা বহুজনের মধ্যে আছে, কম বেশি চেষ্টাও চলছে। সবার স্বপ্ন আকুতি যে একটা নতুন কিছুর দিকে চলে যাওয়া, সেটা হচ্ছে হয়তো সেইভাবে দাঁড়া বাঁধেনি, কিন্তু আমি মনে করি না যে এর খামতি হয়েছে, এটা চলছে এবং আমি বিশ্বাস করি চলবে। কয়েক বছর আগে আপনার একটা বই বেশ সাড়া তুলেছে, আমার খুব ভালো লেগেছে বইটা, ভালোবাসার সাম্পান। নামটাও খুব সুন্দর, এবং নামটা শুনে একটু বিপদে পড়েছিলাম, কারণ দেখা গেল যে তরুণ প্রেমিকরা বইটা কিনতে শুরু করলো, কিন্তু তারা এর মধ্যে নিশ্চয়ই এটা জীবনের প্রতি ভালোবাসা, জীবনের প্রতি, সাহিত্য শিল্পের প্রতি, স্বপ্নের প্রতি ভালোবাসা। সেটা খুব চমৎকার, বইটা আমার খুব ভালো লেগেছে, এবং কিছুদিন আগে একটা রিভিউ বেরিয়েছে। আপনি এই সময়ে, এবার 21শে ফেব্রুয়ারির সামনে, আপনি কি লিখছেন? এবার তো অনেকগুলো বই বের করার স্বাদ, কিন্তু সাধ্য কতটুকু হবে আমি জানি না, তবে একটা দুটো বই বেরোবেই। আমার ইচ্ছা হচ্ছে 5টা বই বের করার। আচ্ছা, আমি চেষ্টাও করব, কিন্তু অন্য কাজ। এই বইয়ের বিষয়গুলো কিরকম থাকতে পারে? না, একটা হলো আমার ভ্রমণ কাহিনী। ভ্রমণ নিয়ে আমি এর আগে কখনো লিখি নাই, কিন্তু যখন পৃথিবীতে যেখানেই গেছি সেই জায়গার, সেই প্রকৃতি, সেখানকার মানুষ, সেখানকার ঘরবাড়ি, স্থাপত্য। আপনি কি নোট নিতেন? না, কখনো আমি নোট নিই না। স্মৃতিতে আছে? হ্যাঁ, স্মৃতিতে। এবং আমি কখনো ক্যামেরাও নিই না সঙ্গে। আচ্ছা, কারণ ক্যামেরা নিলে ওই ক্যামেরা দিয়ে ছবি তুলতে তুলতে আসলে নিজের দেখাটা, আসল দেখাটা হয় না, এবং যা আমার চোখের মধ্যে থেকে গেল না ক্যামেরা দিয়ে, সেটাকে আমি খুব চমৎকার, ক্যামেরা তো একটা বোকা বাক্স, তাই না? তো সুতরাং আমি মনে করি যে সেইটুকুই আমার দেখা অর্জন, যেটুকু আমি আমার সঙ্গে বহন করছি। তো সেই জন্য সেই বিষয়গুলো, শিহরণগুলো, অবাক হওয়ার আনন্দানুভূতিগুলো, এইগুলোই তো ভ্রমণ কাহিনী। স্মৃতি কি কখনো বিভ্রম ঘটায়? হ্যাঁ, বিভ্রম ঘটাতে পারে, ঘটাক না, কত কিছুই তো বিভ্রম, কিন্তু কোনো জিনিসকে তো আমরা ছাড়ি না। তার মধ্যে আপনার কি মনে হয় স্মৃতি কাহিনী যেটা লিখছেন এর মধ্যে কিছু নিজেরও কিছু আরোপিত আবেগ? না, আরোপিত আবেগ নাই। আরোপিত আবেগ দিয়ে আমি কাজ করি না, কারণ আরোপিত হলে ওটা মিথ্যা হয়ে যায়। এবং ওটার রবীন্দ্রনাথ যে কথা লিখে গেছেন যে সত্য মূল্য না দিয়েই
সাহিত্যের খ্যাতি করা চুরি, ভালো নয় ভালো নয়, নকল সে শৌখিন মজদুরি। শৌখিন মজদুরি। হ্যাঁ, ওই সত্য মূল্য দিতে হয়, যেটা সত্যি হয়েছে সেটাই হোক। আপনি তো কবিতা লিখতেন, বেশ দুটি হ্যাঁ, বইও আপনার আছে। লিখতাম একসময়। এখন লিখছেন না কেন? এখন এবং আপনার লিখছি কবিতা না। ভালো ছিল। হ্যাঁ। হোরেশীয়র প্রতি হ্যামলেট আমরা পড়ে খুব আনন্দিত হয়েছি। না, কথা হচ্ছে যে কবিতা ভালো ছিল, আমি অস্বীকার করব না, কিন্তু আমি একসময় টের পেয়েছিলাম যে আমি হয়তো আমার রক্তের ভেতরে ঠিক কবি নই। আচ্ছা, আমি কাব্য প্রবণ, কবিতা প্রবণ এক ধরনের গদ্য লেখক। আচ্ছা, আমি ঠিক কবি নই। কেমন, আমি পোয়েট নই, পোয়েটিক। আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, কেমন। তো এটা যখন আমি টের পেলাম, এবং টের পেলাম তখনই যখন দেখলাম যে অনেক আবেগ আসলে কবিদের যত আবেগ আসবে, কবিরা কিন্তু তত সজাগ, সচেতন এবং নিখুঁত, কেঁপে ওঠে। নির্ভুল হয়ে ওঠে। হ্যাঁ। হ্যাঁ, কেঁপেও যেমন ওঠে, তেমনি একেবারে হিসাব করে গুনে গুনে, কারণ বিদ্রোহের মতো কবিতা এত আবেগ, এত প্রবল, তারপরেও একটা হ্যাঁ, কিন্তু কোনো জায়গায় ছন্দের একটা ত্রুটি নাই। শব্দের একটা ব্যবহারে কোনো ভুল কিংবা দুর্বলতা কোনো জায়গায় কেউ বের করে, অর্থাৎ চরম তীব্রতম আবেগের মুহূর্তে কবি সবচেয়ে সংযত, শান্ত, সংহত। এবং স্থির থাকতে, সংহত থাকতে পারেন। তা আমি দেখলাম যে আমার এটা হয় না। আমার যখন প্রবল আবেগ এসে যায় তখন আমি একটু বোকা হয়ে যাই। তো তো শেষ পর্যন্ত দেখলাম যে কবিতা না লেখাই ভালো, কারণ এবং কবিতা না লিখলে যে আমাকে আত্মহত্যা করতে হবে তাও না। কেমন, তুমিও কবিতা লিখেছো, খুবই ভালো কবিতা লিখেছো। জানি না এখন এখনো লিখছো নিশ্চয়ই। তো আমার অন্য জায়গা আছে, আমি চলে গেছি আমার যে প্রকৃত জায়গা। আমি কোনো মিথ্যা জায়গায় কখনো থাকতে চেষ্টা করিনি। আপনি তো বইয়ের আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে দিলেন। আপনার কি মনে হয় যে এই বই পাঠের যে আন্দোলন বিশেষায়িত কেন্দ্র করলো, এতে পাঠক যেরকম কিছু বাড়লো, ক্রেতাও বইয়ের কিছু বাড়লো? হ্যাঁ, ক্রেতা তো বাড়েই। এই যে আমাদের দেশে বই পাওয়ার তো কোনো ব্যবস্থা নাই মানুষের, তাই না? পাঠক হওয়ার কোনো ব্যবস্থা নাই, কোনো দিক থেকে বইয়ের সরবরাহ নাই, বই অ্যাভেলেবল না। হ্যাঁ, বই মানুষের অ্যাক্সেস নাই বইয়ের মধ্যে। তো সেই জায়গাতে পাঠক বাড়ছে কি করে? বইমেলার বিক্রি এত রমরমা হচ্ছে কি করে? পশ্চিমবঙ্গের বইও তো এখানে এসে বিক্রি হয় না, এই ঢাকার কয়েকটা দোকানে বিক্রি হয়, বাইরে তো কোথাও নাই। তো নিশ্চয়ই আমাদের যে চেষ্টাটা, সেটা ভেতরে ভেতরে বা আড়াল থেকে নিশ্চয়ই কিছু না কিছু কাজে আসছে। আপনি এই বইয়ের সঙ্গে প্রায় 4-5 দশক, 5 দশকই বলবো, 3 দশক। 3 দশকের আগে তো বইয়ের সঙ্গে ছিলেন। তো এই যে 3 দশক কাল বইয়ের সঙ্গে কাটালেন, আপনার কি মনে হয় যে মানুষের যে উপার্জন, অর্থাৎ তার যে অর্থনৈতিক অবস্থা, তা বই কেনার ক্ষেত্রে অন্তরায় সৃষ্টি করে? মানে যদি সে নিম্নবিত্ত হয়, তার ইচ্ছা আছে বই পড়ার, এটা একটু কিছুটা করে এই জন্য যে বই পড়ে কারা? উচ্চবিত্তের মানুষেরা তো বই পড়ে না, কোনোদিন কোনো কালে পড়েনি। সব সময় মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বই পড়েছে, কারণ তারাই হচ্ছে দার্শনিক। একটা যুগকে, একটা জাতিকে সামনের দিকে নিয়ে যাবে, কোথায় যাবে সেটা তারাই নির্ধারণ করে, শুধু তারাই পাঠক। কিন্তু পাঠক কম হলেই যে বইয়ের দাম বেশি হলেই যে বই পড়বে না, এটা ঠিক না। কিন্তু তার কারণ দেখা যায় যে এই যে এক একটা পেইন্টিং, চিত্রকলা, কি অন্তহীন দাম। কিছু কিছু মানুষের কাছেই সেটা থাকে, কিছু কিছু গ্যালারিতে থাকে, তাও তো মানুষ যায় খুঁজে খুঁজে দেখে, ভালো জিনিসের আনন্দটা নিতে চেষ্টা করে। তো সুতরাং বইয়েরও এইরকম, যে হয়তো নিজে কিনতে পারলো না, সে আরেকজনের কাছ থেকে নিয়ে পড়লো, লাইব্রেরি থেকে পড়লো, সেই সুযোগটা ছিল না। আমরা সেই সুযোগটা সারা দেশে এখন করার চেষ্টা করছি, যে বই তোমার হাতের পাশে। এবং আমরা আশা করি যে 3-4 বছরের মধ্যে আমরা থানা, ইউনিয়ন, গ্রাম পর্যন্ত চলে যাব, এবং এমন কোনো জায়গা আমরা রাখতে চাই না এই দেশের মধ্যে যেখানে হাত বাড়ালে বই পাওয়া যাবে না বা দরজায় এসে বই দাঁড়াবে। আপনার একটা বড় পরিচয় আছে, আপনি একজন সফল উপস্থাপক ছিলেন। এখনো কখনো কখনো পর্দায় আপনাকে দেখা যায়, সেটি অন্য জায়গায়, উল্টো দিকে, এইভাবে আমার জায়গায় আপনি ছিলেন। তো এই যে জায়গাটা বদল হলো, আপনি কি মনে করেন যে সেই আপনার কোনো ডিমান্ড আছে? আব্দুল আউয়াল সাঈদ একটা অনুষ্ঠান করলে মানুষ দেখবে, আপনি কেন আসেন না পর্দায় উপস্থাপক হিসেবে? উপস্থাপক তো একটা সংগঠন, এটা একটা সাংগঠনিক ব্যাপার। অনেক কাজ, অনেক ঝামেলা, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ, অনেক চিন্তা, অনেক উদ্ভাবন, অনেক কিছু, অনেক সময় দিতে হয়। এই সময় একটা ছিল সময় জীবনে যখন আর গালের কালো তিলের জন্য সমরকন্দ বুখারা দিয়ে দিতে পারতাম। এখন তো আর সেটা নেই। কেমন, এখন তো আমার কৃপণের মতো হয়ে গেছে, আমার জীবন শেষ হয়ে আসছে, এখন সেকেন্ডের সঙ্গে আমার যুদ্ধ।
তো সুতরাং আমি চাইলে এখন যা খুশি তাই করতে পারি। সেই গেটে যেমন বলেছিলেন অনেক কাছের সবকিছু হয়ে যায় দূরের, দূরের সবকিছু হয়ে যায় অন্তিম গধূলি, কিন্তু তার মধ্যে দিয়েও তো জীবনকে উপভোগ করেছেন অনেক। নিশ্চয়ই নিশ্চয়ই উপভোগ করেছি, আমি উপভোগই করেছি, আমি দুর্ভোগ খুব কম করেছি। মানে আনন্দ, আপনার আনন্দের মধ্যে আমি থেকেছি, কারণ আমি আনন্দে বিশ্বাস করি, এবং যেখানে আনন্দ নাই সে কাজ আমি কখনোই করি না। তাতে তা যত লাভজনক হোক, যত লোভনীয় হোক, যত আকর্ষণ কাম্য হোক, আমি কখনোই করি না। আপনার কি মনে হয় যে আনন্দের জন্য বিত্ত প্রয়োজন আছে? আনন্দের জন্য বৃত্ত প্রয়োজন আছে, তাহলে যার যত বৃত্ত সেই ততই আনন্দময় হতো, তা তো না। আনন্দের জন্য একটা চিত্তের প্রয়োজন। আমার 1000 কোটি টাকা থাকতে পারে, কিন্তু সেই টাকাকে আমি এনজয় করব কি দিয়ে? আনন্দ উপভোগ করার যে ক্ষমতা, সেটা তো আমার হৃদয় দিয়ে করব। সেইটা যদি পরিশীলিত, আনন্দিত, মার্জিত হৃদয় না হয়, পরিপূর্ণ উপভোগের উপযোগী না হয়, তাহলে আর সব তো মিথ্যা। একটা বই পড়েও তো আমি আনন্দ উপভোগ করতে পারি। নিশ্চয়ই একটা গাছের দিকে তাকিয়ে আমি আনন্দ উপভোগ করতে পারি, আকাশ দেখে, একটা নদী দেখে, প্রকৃতি দেখে, কত কিছুর মধ্যে থেকে আনন্দ আছে সবখানে। আপনি কি টেলিভিশন, স্যাটেলাইট যেগুলো হচ্ছে বাংলাদেশে দেখেন? মাঝে মধ্যে সময় পাই না, লেখারই সময় পাই না, টিভি দেখবো কখন? তা আপনার কি মনে হয় যে আমাদের টিভি অনুষ্ঠানের যে স্ট্যান্ডার্ড, যে মান, অনুষ্ঠান কিংবা নাটক, এগুলো বাড়ছে? হ্যাঁ, এটা বৈচিত্র্য অনেক হয়েছে, অনেক টিভি হয়েছে, অনেক অনুষ্ঠান হয়েছে, কিন্তু নতুন অনুষ্ঠান যে খুব বাড়ছে তা না। আচ্ছা, তবে একটা সেটেল করেছে যে এখন টক শো মানুষ দেখে, খুব এনজয় করে, নতুন কথা আসে, নতুন চিন্তা মানুষ পায়, এবং যে পড়াশোনা করে না সেও কিন্তু আস্তে 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 কিছুটা জেনে যায় এই জগৎ সম্পর্কে, এডুকেটেড হতে থাকে। আমি এটাকে খুব মূল্যবান মনে করি। তবে টক শোতে আরো যোগ্য মানুষ আসতে হবে, কারণ সেখানে খুবই যোগ্য মানুষ, ব্যক্তিত্ববান মানুষ বা জ্ঞানবান মানুষ, যারা নতুন দিগন্তের দিকে আমাদের মনটাকে নিয়ে যেতে পারে, সেরকম মানুষের সংখ্যা খুব বেশি নেই। মননশীল মানুষ, এই মানুষ যখন আসতে থাকবে, তখন আমি মনে করি যেটা খুব সাহায্য করবে। আর নিউজে তো সাহায্য করেই, মানে রগরগে একটা তপ্ত তাজা সংবাদ কিছুই নাই, কিন্তু মনে হয় যে মানে অনেক কিছু হয়ে গেল। টেলিভিশনের নিউজের এই ক্ষমতাটা আছে, কেমন খুব সামান্য জিনিস, কিন্তু এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যেন যুদ্ধ হচ্ছে। সুতরাং এর একটা ধাক্কা আছে। তবে বাকি জিনিসগুলো ঠিক এখানে ওইভাবে এখনো অর্থ বহন করে নাই আমার মনে হয় এখন। আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদের সবার জন্য অনুষ্ঠানে এসেছেন। অনেক আনন্দময় কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে, এবং আমি আশা করি যারা এই অনুষ্ঠান দেখছেন এবং তারা মানে বৃত্ত ছাড়াই যে একটা মানুষ আনন্দিত জীবন যাপন করতে পারে, এই শিক্ষাটা তারা, আমি তার প্রমাণ। হ্যাঁ, আপনি তার প্রমাণ। আমি তার প্রমাণ। পৃথিবীতে সবচেয়ে বড় লোক, তার চাইতে আমি নিশ্চয়ই সুখী বেশি। কারণ টাকাই এমন একটা জিনিস যা মানুষকে দুঃখী করে ফেলে, আক্রান্ত করে ফেলে, অশান্তিপূর্ণ করে ফেলে। আমার টাকা আছে, এটি আমার অশান্তির কারণ হয়ে যেতে পারে।